লাইনটা কোথায় শেষ? রাজধানীর অনেক পেট্রোল পাম্পে লাইনের শেষ মাথা খুঁজতে গিয়ে দিশেহারা জনগণ। গাড়ির সারি রাস্তা পেরিয়ে মোড় ঘুরে যাচ্ছে। মোটর বাইকের লাইন কখনো কখনো 1 কিলোমিটার ছুঁয়ে ফেলছে। কোথাও পুলিশ মোতায়েন, কোথাও বিকেলের আগেই ঝুলছে তেল শেষ লেখা বোর্ড। এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন, দেশে কি তেলের বড় সংকট শুরু হয়ে গেছে? পেট্রোল পাম্প কি বন্ধ হয়ে যাবে? চলুন আজকে তারই উত্তর খুঁজি। বাস্তবতা হলো, না, দেশে তেল শেষ হয়ে যায়নি। তবে বাংলাদেশ তেল সংকটে পড়তে পারে। কারণ সংকট সবসময় মজুদের কারণে তৈরি হয় না। অনেক সময় সংকট তৈরি হয় ভয় থেকে। আর এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গাটাতে যেখানে বাস্তব সমস্যা আর মানুষের আতঙ্ক একসাথে মিশে গেছে। ঢাকার রাস্তায় যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি হঠাৎ করে তৈরি হয়নি। কয়েকটি ঘটনা ধীরে ধীরে একসাথে এসে পরিস্থিতিকে জটিল করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, আমদানির সময়সূচিতে বিলম্ব, সব মিলিয়ে সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ তৈরি হয়েছে। তেল দেশের বাইরে থেকে আসে, জাহাজ বন্দরে ভেড়ে খালাস হয়, তারপর ডিপো হয়ে পাম্পে পৌঁছায়। এই পুরো প্রক্রিয়ায় সামান্য দেরিও মাঠ পর্যায়ে বড় প্রভাব ফেলতে পারে। আর তার উপরে যোগ হয়েছে ঈদের লম্বা ছুটি, ব্যাংক বন্ধ থাকায় পাম্প মালিকরা পে অর্ডার করতে পারেননি। শুনতে বিষয়টি খুব প্রশাসনিক মনে হলেও বাস্তবে এর প্রভাব বিশাল। কারণ পে অর্ডার ছাড়া ডিপো থেকে তেল উত্তোলন সম্ভব নয়। ফলে অনেক পাম্পে তেল থাকার কথা থাকলেও নতুন সরবরাহ আসেনি। আর মানুষ যখন দেখে পাম্পে তেল কম, তখনই শুরু হয় সবচেয়ে শক্তিশালী সংকট, প্যানিক বাইং। একজন মোটরসাইকেল চালক লাইনে দাঁড়ালেন প্রয়োজনের চেয়ে বেশি তেল নিতে। তাকে দেখে আরেকজন ভাবলেন হয়তো তেল শেষ হয়ে যাবে। এরপর তৃতীয় জন, চতুর্থ জন। খুব দ্রুত একটি স্বাভাবিক বাজার আচরণ আতঙ্কে পরিণত হয়। এখন প্রশ্ন আসে, সত্যি কি দেশে তেলের ঘাটতি আছে? সরকারি হিসাব বলছে দেশে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের মজুদ এখনো কয়েক সপ্তাহ চলার মতো রয়েছে। ডিজেল প্রায় 2 সপ্তাহ, পেট্রোল ও অকটেন আরও বেশি সময়ের জন্য সংরক্ষিত আছে। নতুন তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছাচ্ছে, পাইপলাইনে সরবরাহ বাড়ানো হয়েছে। অর্থাৎ জাতীয় পর্যায়ে জ্বালানি শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবুও লাইনের দৈর্ঘ্য কেন বাড়ছে? কারণ বাজার শুধু তথ্য দিয়ে চলে না, বাজার চলে ধারণা দিয়ে। যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সামনে সমস্যা আসতে পারে, তখন বর্তমান আচরণ বদলে যায়। সবাই আগে তেল নিতে চায়, ফলে চাহিদা হঠাৎ কয়েক গুণ বেড়ে যায়। সরবরাহ একই থাকলেও বাজারে ঘাটতির অনুভূতি তৈরি হয়। এই পরিস্থিতিকে আরও জটিল করেছে বৈশ্বিক যুদ্ধ বাস্তবতা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সরাসরি বাংলাদেশের ভেতরে যুদ্ধ না আনলেও এর অর্থনৈতিক ঢেউ এসে পৌঁছায় খুব দ্রুত। বিশ্বের প্রায় 20% তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। সেখানে উত্তেজনা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়ে, জাহাজ চলাচল ধীর হয়, বিমা খরচ বাড়ে, পরিবহন হয় দীর্ঘ সময়। ফলাফল, আমদানি নির্ভর দেশগুলো আগে থেকেই সতর্ক হয়ে যায়। বাংলাদেশের বাস্তবতাও আরও স্পষ্ট। দেশের চাহিদার প্রায় 99% জ্বালানি বিদেশ থেকে আসে। দেশের মাটিতে সামান্য তেল পাওয়া গেলেও তা জাতীয় প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। অর্থাৎ বিশ্ববাজারের সামান্য ঝাঁকুনিও সরাসরি আমাদের অর্থনীতিতে অনুভূত হয়। তবে এখানেই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। এই পরিস্থিতি ভয়াবহ সংকট নয়, বরং সরবরাহ ব্যবস্থার চাপ। পার্থক্যটা বোঝা জরুরি। সংকট মানে জ্বালানি নেই, আর বর্তমান পরিস্থিতি মানে জ্বালানি আছে কিন্তু সঠিক গতিতে পৌঁছাতে পারছে না। পাম্প মালিকদের বক্তব্য একই ইঙ্গিত দেয়। তারা বলছেন ডিপো থেকে যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা বর্তমান অস্বাভাবিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। ফলে কোথাও তেল দ্রুত শেষ হয়ে যাচ্ছে, কোথাও বিক্রি সীমিত করা হচ্ছে। ফলে মানুষের মধ্যে সন্দেহ আরও বাড়ছে। এই সন্দেহই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা মানুষ ক্লান্ত হয়ে পড়ছে, উত্তেজনা বাড়ছে, কোথাও কোথাও ঝগড়া পর্যন্ত হচ্ছে। ফলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করতে হচ্ছে।
এখানে একটি মনস্তাত্ত্বিক বিষয় কাজ করে। মানুষ যখন দেখে অন্যরা আতঙ্কিত, তখন নিজেরাও আতঙ্কিত হয়ে পড়ে। ফলে সংকট বাস্তবের চেয়ে বড় মনে হয়। স্থায়ীভাবে বন্ধ হওয়ার কোনো সরকারি সিদ্ধান্ত নেই, তবে সাময়িকভাবে কিছু পাম্প বন্ধ থাকতে পারে, শুধুমাত্র সরবরাহ শেষ হয়ে গেলে। এটি ব্যবসায়িক বা লজিস্টিক সমস্যা, জাতীয় জ্বালানির পতন নয়। সরকার বলছে ব্যাংক খোলার পর সরবরাহ স্বাভাবিক হবে, নতুন চালান আসছে, বরাদ্দ বাড়ানো হচ্ছে, নজরদারি জোরদার করা হয়েছে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। কিন্তু ভবিষ্যতের প্রশ্নটা থেকে যায়, যুদ্ধ যদি দীর্ঘ হয়? এখানেই আসল বাস্তবতা। যুদ্ধ সরাসরি বাংলাদেশে না হলেও এর অর্থনৈতিক প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, খাদ্যদ্রব্যের দাম বাড়ে, শিল্প উৎপাদন ব্যয় বাড়ে। শরীরের এক জায়গায় ফোড়া হলে যেমন সারা দেহে অস্বস্তি হয়, তেমনি বিশ্বের এক জায়গায় যুদ্ধ হলে সারা দুনিয়ায় প্রভাব পড়ে। তবে ভয় পাওয়ার জায়গা এখনো তৈরি হয়নি, কারণ বৈশ্বিক জ্বালানি বাজার আগের মতো একমুখী নয়। যুক্তরাষ্ট্র নিজেও বড় তেল উৎপাদক, বিকল্প সরবরাহ উৎস রয়েছে, আন্তর্জাতিক বাজার দ্রুত সমন্বয় করার চেষ্টা করে। সবচেয়ে বড় সত্য হলো, বর্তমান লাইনের বড় অংশ বাস্তব সংকট নয়, বরং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার প্রতিক্রিয়া। কয়েকদিন পর হয়তো এই লাইন ছোট হয়ে যাবে, পাম্পগুলো আবার স্বাভাবিক গতিতে চলবে। কিন্তু এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দিচ্ছে যে গ্লোবাল বিশ্বে কোনো যুদ্ধ দূরে থাকে না, তার ঢেউ অর্থনীতি হয়ে পৌঁছে যায় প্রতিটি শহরে, প্রতিটি পাম্পে, প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে। আর আজ ঢাকার পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা লাইন যেন সেই কথাই মনে করিয়ে দিচ্ছে, বিশ্ব রাজনীতি কখনো শুধু মানচিত্রের গল্প নয়, একসময় তা পৌঁছে যায় আমাদের নিজস্ব রাস্তায়।